আমি ভেবে নিয়েছিলাম যে যদি ছেলে হয় তাহলে আমি তার নাম আমার স্বামীর নামে রাখব। এই ভেবে অলোক আমার জীবনে আবার ফিরে আসবে। কেউ তো আমার নিজের হবে, না হলে তো আমার জীবনে নিজের বলে কেউ নেই। একমাত্র স্বামী ছিল সে, ও এই পৃথিবী ছেড়ে চলে গেল। আমার শ্বশুর তো রুটিন বানিয়ে ফেলেছিল। উনি রাতে আমাকে পেয়েছি দিতেন, আবার সকালে ফেরত চেয়ে নিতেন, আর আমি এমন ঘুমিয়ে পড়তাম যে আবার কোনো হুঁশ থাকত না। আমি কোথাও শুনেছিলাম যে যখন মহিলারা হয় তখন তার খুব ঘুম পায়। তাই জন্য আমি অন্য কিছু না ভেবে এই সব নিয়েই বলেছিলাম। কিন্তু এক সপ্তাহ পর আমার এই আশাটা ভেঙে গেল। আমার মন খুব খারাপ হলো। আমি গর্ভবতী ছিলাম না, আমার স্বামীর কোনো চিহ্ন আমার কাছে রইল না। আমার খুব বেশি আফসোস লাগছিল, খুব কাছে ছিলাম। শ্বশুরকে এসব কিছুই বলিনি, কিন্তু উনি জিজ্ঞেস করলেন কাঁদছ কেন? আমি বললাম না, কিছু না। কিন্তু আবার আমি চিন্তা করতে লাগলাম, যদি আমি গর্ভবতী হব তাহলে আমার এত কেন ঘুম পায়, আমার শরীর এত ব্যথা হয় কেন? আমি তো ভাবছিলাম এসব কিছু গর্ভবতী হওয়ার জন্য হচ্ছে, তাহলে আমার শরীর এত খারাপই বা ছিল কেন? কিন্তু এখন কাকে বলবো? আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। শ্বশুরকে বলতে কেমন অস্বস্তি হচ্ছে। কাকে বলবো? তো কাকা কি ভাববে? যদি আমার স্বামী বেঁচে থাকতো তো ওর সাথে চলে যেতাম। কিন্তু ধীরে ধীরে যন্ত্রণা বাড়তে লাগলো। রাতে খুব গভীরভাবে ঘুমিয়ে যেতাম, বুঝতে পারতাম না কখন ঘুমিয়েছি আর কখন জেগে আছি। আর এদিন এক দৃশ্য দেখে আমি তো অবাক হয়ে গেলাম। দেখলাম আমার শ্বশুর নিজেই বেডশিটটা ধরছে। আমি অবাক হলাম এটা ভেবে যে ইনি চাদরটা ধরছেন কেন। উনি কি মনে করেন যে আমি চাদরটা নোংরা করে ফেলেছি? তাই যদি মনে করে তাহলে আমাকে বললেই পারতেন, আমি নিজে ধুয়ে দিতাম। কিন্তু তিনি চাদরটা নিয়ে কি কাজ করছেন? এটা আমার ঘরে ছিল। আমি মনে করতাম আমার শ্বশুর ছেলের মৃত্যুতে হয়তো পাগল হয়ে গেছেন, অদ্ভুত অদ্ভুত কাজকর্ম করছেন। একটা চাদর গিয়ে বারবার খেয়ে ধরে রাতে বলে পেতে নাও, সকালে বলে ফেরত দাও। এই ধরনের আচরণ তো কোনো নর্মাল মানুষ করবে না। কিন্তু আমি কিছু বলতাম না, কারণ আমার থেকে বেশি ক্ষতি ওনার হয়েছিল। ওনার বুড়ো বয়সের লাঠি হারিয়ে গেছিল। আমার স্বামীর মৃতদেহটাও আমরা পাইনি। শুধু আমাদের এটুকু বলে দেওয়া হয়েছিল যে সে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। কারণ বিল্ডিং এ আগুন লেগেছিল, তাই বেশিরভাগ লোকের মৃতদেহ পাওয়া যায়নি শেষবারের মতো। আমার শ্বশুর ছেলেকে প্রাণ ভরে দেখে ও নিয়ে আর আমিও দেখিনি। তাই জন্য হয়তো আমাদের মনে অনেক দুঃখ জমেছিল। আর সেই দুঃখটাকে বার করার জন্য উল্টো একটা কাজকর্ম করছিলেন। আমি এই বিষয়টায় বেশি গুরুত্ব দিলাম না, আর আমার শরীর আরও বেশি খারাপ হতে লাগলো। আমি আমার শরীর নিয়ে খুব বেশি অসুবিধায় পড়লাম। এখন তো আমি ঘরের কাজ করব ঠিক করে করতে পারছিলাম না। আমার খালি বমি হতো। একদিন আমার শ্বশুর বাড়ি ছিল না, তখন একজন প্রতিবেশী আমার বাড়িতে এলো। আমি তাকে সবকিছু বললাম। সব শুনে সে বলল, তোমার শরীর তো খুব খারাপ মনে হচ্ছে, এরকম ভাবে চললে হবে না। বাড়িতে শুধু যদি শ্বশুর থাকে তাহলে ওনাকে বলবেন না তো কাকে বলবে? এতে লজ্জা পাওয়ার কি আছে? লজ্জা পেতে গিয়ে মরে যাবে নাকি? চলো তুমি আমার সঙ্গে। সে আমাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার আমাকে চেক করে বলল আমি মা হতে চলেছি। শুনে তো আমি থমকে গেলাম। আমি বললাম, ডাক্তারবাবু এটা কি করে সম্ভব? আমার স্বামী তো মারা গেছে। উনি আমাকে কোনো তারিখের ব্যাপারে জানতে চাইলেন। আমি ওনাকে সবকিছু বললাম। আমি ওনাকে বললাম, হ্যাঁ আমারও আগে মনে হতো এমনটা, কিন্তু সেটাও তো প্রায় 1 মাস হয়ে গেছে। আমার স্বামী 2 মাস আগে আমাদের ছেড়ে চলে গেছে। কিন্তু ডাক্তার বলল কখনো কখনো এরকমটাও হয়, হয়তো আপনার সাথেও এমনটাই হয়েছে। মহিলার শরীরে কোনো লক্ষণ দেখা দেয় না, কিন্তু তবুও সে গর্ভবতী হয়। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। তারপর ডাক্তার আমাকে বলল, তুমি কারো সাথে কোনো নোংরা কাজ করনি তো? আমি বললাম, সৃষ্টিকর্তার দিদি আমি এমন কোনো কাজ করিনি। আমি তো আমার স্বামীকে খুব ভালোবাসতাম। আর আমি ওনাকে বললাম, আমাদের বাড়িতে তো আমার বউ শ্বশুর ছাড়া আর কেউ থাকে না, আর আমি কোথাও যাওয়া আশাও করি না। ডাক্তার বলল, ঠিক আছে দেখো, কিছু মনে করো না। এসব ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন করা হয়। কিন্তু তুমি মা হতে চলেছ এটা একদম নিশ্চিত। এখন আমি এটা জানি না যে তুমি আমাকে মিথ্যা কথা বলছো নাকি তুমি তোমার তারিখটা বলতে ভুল করছো। আমি আবার হিসাব করতে শুরু করে দিলাম। কিন্তু আমার হিসাব মতো এই বাচ্চাটা আমার স্বামীর ছিল না। আমি ডাক্তারকে মিথ্যা বলে দিলাম, কারণ ডাক্তার হয়তো আমার বদনাম করে দেবে। আমার সঙ্গে আমার পাড়ার মহিলা ছিল, সে বলেছিল সে প্রায়
এই ডাক্তারের কাছে আসে, এখন তো সে বাইরে বসেছিল। কিন্তু না জানি যদি কালকে আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করে নেয় তাহলে কি হবে। আমি বললাম, আপনি ঠিক বলেছেন, আমি তারিখ গুনতে ভুল করেছি। ডাক্তার আমাকে কিছু ওষুধ লিখে দিলেন আর বললেন, আপনার শরীর একটু বেশি খারাপ অবস্থায় আছে, আপনার নিজের প্রতি অনেক যত্ন নিতে হবে। কিন্তু আমি এটা ভেবে পাচ্ছিলাম না যে বাচ্চাটা কার। যখন থেকে আমার স্বামী মারা গেছে তখন থেকে আমার সাথে এসব কি হচ্ছে। একটা অদ্ভুত ঘটনা আমার সাথে ঘটেছিল, যেটার সাথে আমার শ্বশুর জড়িত ছিল। এটা তো ছিল চাদরের ব্যাপারটা, আর একটা ছিল আমার অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘুম পাওয়া। আমি তো খুব চিন্তিত থাকতাম, আমার মনে এতগুলো দুঃখ ভরেছিল, তবু আমি এত নিশ্চিন্তে কি করে ঘুমাতাম। মানুষের পরীক্ষা থাকলেও সে নিশ্চিন্তে ঘুমোতে পারে না। আমার তো জীবন সাথী এই জীবন থেকে চলে গেছিল, আর আমি এরকম নিশ্চিন্তে কি করে ঘুমাতে পারি। কিছু না কিছু গড়বড় নিশ্চয়ই আছে, এটার খোঁজ এবার আমাকেই করতে হবে। এবার আমি ভেবে নিয়েছিলাম যে আমাকে কি করতে হবে, যেটা আমি করছি না, আর সেটা আমার করা উচিত ছিল না। অর্থাৎ একদিনের জন্য আমার রুটিনটা বদলাতে হবে, আর আমার রুটিনটা বদলে ফেললাম। আমি রাতের খাবার খেলাম না। কি জানি, হয়তো আমার খাবারের সঙ্গে কিছু মিশিয়ে দেওয়া হচ্ছে। আমি এটা ভেবে পাচ্ছিলাম না এসব করবে। আমার শ্বশুর আমাকে আবার ওই একই বেডশিট এনে দিল। এখন তো বেডশিটটা অনেক পুরনো হয়ে গিয়েছিল, তাও আমার শ্বশুর ওটাকে এমনভাবে ব্যাগে ভরে আনতো যেন নতুন। জানি না ওটাকে নিজের সাথে নিয়েই ঘুরে কেন। আমি বললাম, ঠিক আছে, আমি ওটা পেতে শুয়ে পড়ব। কিন্তু আজ আমি বেডশিটটা না পেতেই বিছানায় শুয়ে পড়লাম। কিন্তু আমি আশ্চর্য হলাম, আজ আমার ঘুম আসছিল না। আমি বুঝতে পারছিলাম না তাহলে কি আমার ঘুমের সাথে এই বেডশিটের কোনো সম্পর্ক ছিল। এসব কি হচ্ছিল আমার সাথে? আমার তো মোটে ঘুম আসছিল না। দেখতে দেখতে রাত একটা বেজে গেল, বাইরে কোনো আওয়াজ নেই। কিছুক্ষণ পর একটা আওয়াজ এলো। আমি ভাবলাম হয়তো শ্বশুর জল খেতে বা বাথরুমে যাওয়ার জন্য উঠেছেন। কিন্তু কেউ যেন আমার ঘরের দিকেই আসছিল, আর ঘরের ভিতর ঢুকে পড়ল। ঘরের লাইট বন্ধ ছিল। আমি জোরে জোরে নিঃশ্বাস নিয়ে ঘুমানোর অ্যাক্টিং করছিলাম, কারণ আমি দেখতে চাই এটাকে। এমনিতে আমার খুব ভয় করছিল। আমার ঘরে তার কি কাজ ছিল? কিন্তু কিছুক্ষণ পর যখন সেই ব্যক্তি আমার পাশে এসে শুয়ে পড়ল আর আমাকে জড়িয়ে ধরল, তখন আমি চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দিলাম। তারপর লাইট জ্বেলে দেখতেই আমি চমকে গেলাম, কারণ সেই ব্যক্তি অন্য কেউ নয়, বরং আমার শ্বশুর ছিল। ওই চাদরটার দিকে দেখলেন আর রেগে গিয়ে আমাকে বলেন, আজকে চাদরটা পাতনি কেন? আমি আরো চমকে গেলাম, কিভাবে কথা বলছে আমার শ্বশুর আমার সাথে। আমি চিৎকার করছিলাম। উনি বললেন, নোংরা মহিলা একটা, চেঁচাচ্ছিস কেন? আমি পুরোপুরি ঘাবড়ে গেছিলাম। আমি বললাম, আপনি এসব কি করছেন? আমার শ্বশুর ঘাবড়ে গেল। আমি আরো জোরে জোরে চিৎকার করা শুরু করে দিলাম। পাড়ার লোকজন সবাই এসে আমাদের দরজা খটখট করতে শুরু করে দিল। সব কি হচ্ছে? সেই মহিলারা আর তার স্বামী বাড়ির ভেতরে ঢুকে পড়ল, যার সাথে আমার একটু বন্ধুত্ব হয়েছিল। আমি ওদের চিৎকার করে শুধু এটুকু বললাম, পুলিশকে ডাকো, ইনি আমার ইজ্জতের উপর হামলা করেছেন। ওরা তো হকচকিয়ে গেল। সারা পাড়ার লোক জড়ো হয়ে গিয়েছিল। পাড়ার লোকেরা সবসময় বিরক্ত থাকত। তারা চোর বা এই ধরনের অপরাধী পেলে তাকে মেরে মেরে তার উপর সব রাগ উগরে দিত। আমার শ্বশুরকেও ওরা ঘিরে ফেলেছিল। তারা বলেছিল, এই পাড়ায় সবাই ভদ্রলোক থাকে, আপনি আপনার বৌমার সাথে এসব কি করছেন? তাছাড়া আমি ওই মহিলাকে আগেই বলেছিলাম আমি মা হতে চলেছি, আর আমি জানি না এই বাচ্চাটাকে। আর আমার শ্বশুর এবার মুখ খুললেন। উনি বললেন, উনি চাদরে ঘুমের ওষুধ মিশিয়ে নিয়ে আসতেন। যখন ওষুধটা আমার নিঃশ্বাসে যেত তখন আমি অজ্ঞান হয়ে যেতাম। আর উনি রোজ আমার ইজ্জতের উপর হামলা করতেন। যবে থেকে আমার স্বামী মারা গেছে তবে থেকে উনি আমার সাথে এটা করছেন। আর এই বাচ্চাটা, উনার সবাই নিজের কানে হাত দিয়ে ছিছি করতে লাগলো। কেউ কেউ বলল, এই ব্যক্তিকে পাড়া থেকে বের করে দাও। কিন্তু আমি আওয়াজ উঠালাম। আমার কাকাকে ও ডাকলাম। আমি বললাম, আমি আত্মহত্যা করব যদি এই ব্যক্তির শাস্তি না পায় যে কিনা আমার উপর হামলা করেছে। আমি তো এটা নিজে বাবা মনে করতাম। আমার কাকা বলল, এবার তোমার কাকিমা যাই বলুক, পুরো দুনিয়া তোমার বিপরীতে চলে গেলেও আমি তোমাকে আর কিছুতেই এখানে থাকতে দেব না। আমার শ্বশুরকে পুলিশ নিয়ে গেল,
আমি আমার কাকার বাড়ি চলে গেলাম। কিন্তু আমি সবসময় টেনশনে থাকতাম, এটা আমার কি হয়ে গেল? আমি তো জীবনে কোনো অসৎ কাজ করিনি, কিন্তু আমার ভাগ্য কেন এরকম হলো? এখন আমার পেটের বাচ্চাটা আমার কাছে নিজের উপর অভিশাপ বলে মনে হচ্ছিল। এখন আমি এই বাচ্চার কি পরিচয় দেব? এই বাচ্চার পরিচয় দেওয়ার মতো কিছুই আমার কাছে রইল না। কিন্তু আমার বিবেক সব সময় আমাকে